বাজেট আপনার 20,000 কিন্তু অফিসিয়াল ফোনে সেই পারফরমেন্সটা পাচ্ছেন না। আপনার ওভারঅল পারফরমেন্স ভালো চাই, তাতে আনঅফিসিয়াল হইলেও সমস্যা নাই। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। এর আগের ভিডিওটিতে আমি কথা বলেছি এই বাজেটের সেরা অফিসিয়াল ফোন নিয়ে, আর সেই ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছেন। তাই আজকের ভিডিওটিতে 20,000 টাকার ভিতরে সেরা 3টি আনঅফিসিয়াল ফোন নিয়ে হাজির হয়েছি। আপনারা কম বেশি সবাই জানেন অফিসিয়াল ফোন আসে সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে, তাই দাম কিছুটা বেশি থাকে। কিন্তু আনঅফিসিয়াল ফোন সেই বাড়তি খরচ ছাড়াই আসে, তাই তুলনামূলক কম দামে অনেক বেশি কনফিগারেশন অফার করতে পারে। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের ভিতর আপনি কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না, পার্থক্য শুধু দাম এবং ওয়ারেন্টি পলিসিতে। এই 20K রেঞ্জের ভিতরে অফিসিয়াল আনঅফিসিয়াল অনেক স্মার্টফোন রয়েছে, তাই আপনি কনফিউশনে আছেন এতগুলা ফোনের ভিতরে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে। আজকের ভিডিওটি দেখলে সেই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং ভিডিও শেষে আপনি নিজে নিজেই ডিসাইড করতে পারবেন কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট হবে। ভিডিওটি অনেক রিসার্চ এবং অ্যানালাইসিস করার পরে বেছে বেছে মাত্র 3টা ফোনকে লিস্টে রেখেছি যেগুলো এই বাজেটের সব থেকে বেস্ট ভ্যালু অফার করতেছে। মূল ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমি শুভ্র আর আপনারা দেখতেছেন শুভ্র টিবিসি চ্যানেল। তো এই লিস্টের প্রথমেই যে ফোনটিকে রেখেছি iQOO Z10X। যারা আসলে পারফরমেন্স সেগমেন্টে বেশি প্রায়োরিটি দেন, গেমিং টেমিং করেন, তাদের জন্য এটা দারুণ অপশন। তো যেহেতু পারফরমেন্স সেন্ট্রিক ফোন, তাই প্রথমেই পারফরমেন্স নিয়ে কথা বলি। এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকবে এবং ফান্টাসওয়েস 15 এ রান করবে। আর চিপসেট হিসেবে থাকবে MediaTek Dimensity 7300, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এই চিপসেটটা 20,000 টাকা সেগমেন্টের সব থেকে পাওয়ারফুল চিপসেটও বলতে পারেন। ফোনটা আনঅফিসিয়ালি বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, 8128 এবং 8256, যার প্রথম ভেরিয়েন্টটির দাম 19,000 টাকা এবং পরবর্তী ভেরিয়েন্ট 22,000 টাকা। এই ফোনটি দিয়ে হেভি কাজবাজ থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজ স্মুথলি চালিয়ে নিতে পারবেন। এবার ডিসপ্লের দিকে আসলে এখানে একটু কস্ট কাটিং করেছে তারা। 6.72 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে তারা, যার রিফ্রেশ রেট 120 হার্টজের। পিক ব্রাইটনেস 1050 নিটস পর্যন্ত উঠে সর্বোচ্চ, এবং ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এটা। এখানে অ্যামোলেড ডিসপ্লেটা দিলে আর কোনো কমপ্লেন থাকতো না ডিসপ্লে নিয়ে, তবে আইপিএস ডিসপ্লে হিসাবে খুবই ভালো মানের ডিসপ্লে ব্যবহার করেছে এটাতে। এবার ক্যামেরার দিকে আসলে এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের। এটার মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ড করা যায়, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যায়। মেইন ক্যামেরার সাথে EIS পেয়ে যাবেন, যার ফলে কিছুটা স্টেবল ফুটেজ পেয়ে যাবেন এটা থেকে। মাথায় রাখেন এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন না, তবুও এটাতে যে ক্যামেরা রয়েছে মোটামুটি বলা যায় কাজ চালিয়ে নেওয়ার মতো। তবে ভালো ব্যাপার হচ্ছে এটাতে 6500 mAh এর ব্যাটারি থাকছে এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের ভিতরেই পেয়ে যাচ্ছেন, যা আপনারা হেভি ইউজ করলেও 8 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পাবেন। এই ফোনটা হচ্ছে যারা ভালো ব্যাটারি ব্যাকআপের সাথে ভালো একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন চাচ্ছেন তাদের জন্য একদম সেরা চয়েস। বাট যারা সব দিক থেকে ভালো অলরাউন্ডার টাইপের এভারেজ পারফরমেন্সের ফোন খুঁজতেছেন, তাদের জন্য নেক্সটে যে ফোনটি রেখেছি ওই ফোনটা দেখতে পারেন। তো পরবর্তী নেক্সটে যে ফোনটি রেখেছি Redmi Note 14 4G। এই 20K রেঞ্জের ভিতরে যাদের চাই একটি ভালো ব্যালেন্সড ফোন, তাদের জন্য এটা পারফেক্ট। ফোনটার ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ সব জায়গা থেকে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিবে, তাই এই ফোনটাকে অনেকে আবার জাতীয় ফোনও বলে থাকে। তো প্রথমেই এটার ডিসপ্লে থেকে শুরু করি। এটাতে রয়েছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজের, এবং এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস সর্বোচ্চ 1800 নিটস পর্যন্ত উঠে, যার ডিরেক্ট সানলাইটে বসেও দেখা যায়, বাট আরেকটু ডিসপ্লেটা ব্রাইট হলে ভালো হইতো। আর এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য থাকবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। 20,000 টাকা রেঞ্জের মধ্যে এটার ডিসপ্লেকে খুবই ভালো মানের ডিসপ্লে বলা যায়। এবার পারফরমেন্সের দিকে নজর দিলে এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকবে এবং 4বার অ্যান্ড্রয়েডের মেজর আপডেট পাবেন, মানে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত এটাতে আপডেট পাবেন। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G99 Ultra, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এই প্রসেসরটার ব্যাপারে আপনারা যারা টেক লাভার আছেন তারা হয়তো জানেন, বেশ পুরানো একটা প্রসেসর, এর আগে অনেক ফোনে ব্যবহার হতে দেখেছেন। 20,000 টাকার ভিতরে এই প্রসেসরকে আগে অনেক ভালো পারফরমেন্সের ফোন বলতে পারতাম, বাট এটা এখন অনেক ভালো বলতে পারতেছি না, কিন্তু স্টিল এটা খারাপ না। যদি এই প্রসেসরটাকে 17-18 হাজার টাকার ভিতরে পাইতাম তখন আর কি অনেক ভালো বলতে পারতাম। এটা দিয়ে আপনি গেমিং মোটামুটি করতে পারবেন, আর ডেইলি লাইফের কাজবাজ একদম স্মুথলি না হলেও মোটামুটি ল্যাগবিহীন কাজ করতে পারবেন। এবার ক্যামেরার দিকে আসলে এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মেইন ক্যামেরাটি হলো 108 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেল করে দুইটা ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সর রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে থাকছে 20 মেগাপিক্সেলের শুটার। এখানে ফালতু দুইটা ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সর না দিয়ে একটা আল্ট্রাওয়াইড লেন্স দিয়ে দিতে পারতো।
আর ডিজিটালি 2x জুম করে পোর্ট্রেট মোডে ছবি তোলা যায় না, এই বিষয়টাও খারাপ লেগেছে। বাট 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা কিন্তু ভালো আছে। সর্বশেষ 5500 mAh এর ব্যাটারি পাবেন এটাতে এবং 33 ওয়াটের চার্জার পাবেন বক্সের ভিতরেই। 5000 mAh এর ব্যাটারি থেকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। আর এটাকে 0 to 100% করতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগে। এবার ফাইনালি সর্বশেষ যে ফোনটি নিয়ে কথা বলবো, স্যামসাং গ্যালাক্সি M35। এই ফোনটার দাম 21,000 টাকা আর এই রেঞ্জের সব থেকে বেস্ট ক্যামেরা ফোন এটা। ক্যামেরার সাথে সাথে এটার ডিসপ্লেটাও জোস। আমার যারা পরিচিত ভাই ব্রাদার এবং আত্মীয় স্বজন আছে তাদেরকেও আমি এই ফোনটা সাজেস্ট করেছি, বিকজ ফোনটা যা আমাদের অফার করতেছে নির্দ্বিধায় ভ্যালু ফর মানি ফোন বলা যায়। ফার্স্ট অফ অল ডিসপ্লে নিয়ে বললে 6.6 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120 হার্টজের। ডিসপ্লেটি অনেক কালারফুল, সেই সাথে অনেক শার্প ভিভিড কালার প্রডিউস করতে পারে। এই ডিসপ্লেটিতে যে কোনো কিছু দেখতে অনেক সুন্দর লাগে। নো ডাউট এই প্রাইস রেঞ্জে এটার ডিসপ্লেটি টপ লিস্টে থাকবে। এবার ফোনটার সব থেকে হাইলাইটেড পার্ট ক্যামেরা নিয়ে কথা বলবো। এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এবং 3টা ক্যামেরাই কাজের। মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের ওএস সহ, আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফোনটির মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে এবং 1080p 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। তাতে আপনি মোটামুটি ভালোই স্টেবল ফুটেজ নিতে পারবেন, কারণ এটার ভিডিওতে জাইরো ইএস রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 13 মেগাপিক্সেল শুটার, এটা দিয়েও আপনি 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির ফটোর কোয়ালিটিও খুব ভালো, ইজিলি আপনি 25 থেকে 30,000 টাকার ফোনের সাথে কম্পেয়ার করতে পারবেন। বাট ক্যামেরা সেগমেন্টে একটা জিনিস আমার অনেক খারাপ লেগেছে, এটাতে কোনো টেলিফোটো লেন্স নেই। ঠিক আছে, তা মেনে নিলাম, এই বাজেটে টেলিফোটো লেন্স আশা করা যায় না। বাট ডিজিটালি 2x বা 2.5x জুম করে পোর্ট্রেট মোডে ছবি তোলা যায় এরকম অনেক ফোন রয়েছে 20,000 টাকা প্রাইস সেগমেন্টে, কিন্তু এই M35 এর তা মিসিং। আচ্ছা, একটু জুম করে ছবি তুললে হয় কি, বডি শেপনেসটা ঠিক থাকে, ছবিগুলো দেখতে সুন্দর হয়। এছাড়া এই ফোনটির ভিডিও কোয়ালিটি এবং ফটোর কোয়ালিটি টপ নচ লেভেলের। ব্যাটারিটাও কিন্তু বেশ বড়সড় 6000 mAh এর ব্যাটারি রয়েছে, যা থেকে আপনারা 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাইতে পারেন। আর 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বাট বক্সের ভিতর আপনারা চার্জার পাবেন না। এবার পারফরমেন্সের কি অবস্থা, এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাবেন এবং One UI 6.1 এ রান করবে। আর চিপসেট থাকবে Exynos 1380, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এটা অনেক বেশি পাওয়ারফুল না, আবার একেবারেও খারাপ না। এটাতেও আপনারা মোটামুটি গেমিং টেমিং করতে পারবেন, বাট ওই IQ Z9X এর মতন অতটা স্মুথ হবে না। তাহলে 20,000 টাকার মধ্যে গেমিং এবং পারফরমেন্স ভালো চাইলে IQ Z9X দেখতে পারেন। আবার সব দিক থেকে অলরাউন্ডার ব্যালেন্সড ফোন চাইলে Redmi Note 14 দেখতে পারেন। আর ক্যামেরাতে বেশি প্রায়োরিটি থাকলে স্যামসাং গ্যালাক্সি M35 বেস্ট চয়েস হতে পারে। এই ছিল আজকের ভিডিও সেরা আনঅফিসিয়াল ফোন নিয়ে।